আজ আপনি শুনবেন অচিন্ত কুমার সেনগুপ্তের গল্প রক্তের ফোঁটা। অনিতার চরিত্রে রীতি, সুরভির ভূমিকায় মৌ, গল্প পাঠে এবং অনিমেষের চরিত্রে সায়ন। রেডিও রূপান্তর চিন্ময়। ডিজাইন পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পা হড়কে পড়ে যাচ্ছিল অনিমেষ। মুহূর্তের মধ্যে রেলিংটা ধরে ফেলে সামলালো নিজেকে। নিচের দিকে তাকালো, কই কিছুই তো পড়ে নেই। কলার খোসা, আমের চোকলা, নারকেলের ছোবড়া কিছুই তো নেই। জলও তো নেই এক ফোঁটা। শুকনো খটখটে সিঁড়ি, জুতোর তলাটাও দেখল একবার, সেখানেও কিছুই লেগে নেই। মনে মনে হাসল অনিমেষ। খুব তাড়াহুড়ো করছিল বলেই হয়তো পা হড়কে পড়ে যাচ্ছিল, ছন্দ রাখতে পারেনি ঠিক মতো। চোখের পলকে কি দুর্ঘটনাই না হতে পারত। হাড়গোড়, মাথা, মেরুদণ্ড ভাঙতে পারত। এতক্ষণে তাহলে রেল স্টেশনের পথ না হয়ে পথটা হাসপাতালের হতে পারত, আর গাড়িটা ট্যাক্সি না হয়ে হতো অ্যাম্বুলেন্স। সত্যি এক চুলের ফারাক, একটা সুতোর এদিক ওদিক। এত তাড়াহুড়োর কোনো মানে হয় না। অনিমেষের বয়স হচ্ছে এখন, তার আরও খানিকটা ধীর স্থির হওয়া উচিত। কিন্তু কি আশ্চর্য, ঠিক সময়ে সমর্থ হাতে রেলিংটা ধরে ফেলতে পারল। ঠিক অত দূরে রেলিং পড়বার সময়ে হাতের হিসেব থাকলো কি করে? মনে হলো কেউ যেন হাতের কাছে রেলিংটা এগিয়ে এনে দিয়েছে। কিছুই বলেনি অনিমেষ, তবুও ট্যাক্সিটা ছুটে চলেছে প্রাণপণে, যেন ড্রাইভারেরও ভীষণ তাড়া। কিন্তু বেগে ছুটলেই আগে পৌঁছানো যায় না সব সময়। মনে হচ্ছিল ট্যাক্সিটাই একটা অ্যাক্সিডেন্ট করে বসবে, হয় কাউকে চাপা দেবে, না হয় হুমড়ি খেয়ে পড়বে কোনো গাড়ির ওপর। আর তা না হলে নির্ঘাত কোনো মুখোমুখি সংঘর্ষ। আর এসব যদি না হয় তাহলে রাস্তায় অবশ্যই জ্যাম হবে, ট্যাক্সিটা পৌঁছতে পারবে না, ট্রেনটা ছেড়ে দেবে। যেন এত সুখ সহ্য করার মতো নয়। ভাগ্য ঠিক বাদ সাধবে না। হন্তদন্ত ট্যাক্সি শেষ পর্যন্ত এসে পৌঁছেছে। ট্রেনটাও ছাড়েনি। কামরার খোলা দরজার মুখে অনিতা দাঁড়িয়ে। বাবা, আসতে পারলে তাহলে? কত বাধা, কত বিপদ। বাহ, আর বাধা বিপদ কোথায়? সব তো খোলসা হয়েই গিয়েছে, এখন তো ফাঁকা মাঠ। হঠাৎ ইঞ্জিনটা হুইসেল দিয়ে উঠল। আর উঠে কি হবে? আরে ওটা অন্য প্ল্যাটফর্মের ইঞ্জিন, যা ভয় পাইয়ে দিয়েছিল। তোমার তো সবটাতেই ভয়। না, ভয় আর কোথায়। কামরাতে উঠল অনিমেষ, ঘড়ির দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ বাকি। কিন্তু কতক্ষণ? ধরো 1 বছর। কথাটাকে অন্য অর্থে নিয়ে গেল অনিমেষ। না না, অতদিন কেন? এ কি আমরা ডিভোর্সের পর বিয়ে করতে যাচ্ছি যে 1 বছর অপেক্ষা করতে হবে? না না, তা নয়। তবে তবে নয়। শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, এখন আর তোমার অসুবিধাটা কোথায় বলো তো? জানি না, তবু লোকে বলে 1 বছর অপেক্ষা করা ভালো। ছাই বলে, কেউ বলে না। আমি কত বছর অপেক্ষা করে আছি, আমি আর দেরি করতে পারবো না। আরে যাচ্ছ তো কলকাতার বাইরে। কি করব, হঠাৎ ট্রান্সফার করে দিল। আর তাতে কি হয়েছে? তুমি দিনক্ষণ ঠিক করে চিঠি লিখলেই আমি ঝপ করে চলে আসবো। বিয়ে করতে আর হাঙ্গামা কি? শুনেছি আমাকেও নাকি বাইরে ট্রান্সফার করে দেবে। দিক না, তাহলে মফস্বলে যাব।
আর যদি না দেয় কলকাতায় থেকো, চলে আসবো এখানে। মোট কথা শুভস্য শীঘ্রম। অনিতার চোখে তীক্ষ্ণ আকুতির দৃষ্টি। কিন্তু লোকে কি বলবে? লোকের কথা ছাড়ো তো। ছাড়ো বললেই কি ছাড়া যায়? লোকে বলবে বউ মারা যাওয়ার 1 মাস পরেই বিয়ে করলো। সেটা 1 বছর পরে করলেও বলবে। আর লোকে তো খারাপ সময় দেখতে আসবে না। লোক কি আমার এতদিনে তপস্যার কথা জানে? তপস্যা? হ্যাঁ, প্রতীক্ষা আর প্রার্থনাই তো তপস্যা। ঘড়ির দিকে একবার তাকালো অনিতা, তারপর বলল, তোমার বিয়ের প্রায় 2 বছর পর আমাদের দেখা। তুমি আমাকে বললে তুমি আমার পরম হয়ে এলে, কিন্তু প্রথম হয়ে কেন এলে না বলো তো? সেই থেকেই প্রার্থনা করছি, প্রতীক্ষা করে আছি। কবে সেই আকাঙ্ক্ষিত দিন আসবে, কবে পথ পরিষ্কার হবে। 3 বছর পর আজ সেই সুযোগ এলো। এই 3 বছর সমানে আকাঙ্ক্ষা করে এসেছি আমাদের স্বাধীনতা। কথাগুলো অনিমেষের মনে বুকে ঘা মারার মতো শোনালো। অনিমেষ মনে মনে ভাবল, গত 3 বছর ধরে অনিতা সুরভির মৃত্যু কামনা করে এসেছে। কথাগুলো কি আমারও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি? না না, তা কি করে হয়? সুরভি বেঁচে ছিল বলেই তো অনিতার প্রতি আমার আকর্ষণ এত জ্বলন্ত আর জীবন্ত ছিল। আজ সুরভি বেঁচে নেই, তাই কি অনিতাও আজ স্তিমিত, নিষ্প্রভ? ঘড়িটা একবার দেখে নিয়ে অনিমেষ বলল, এ কি ট্রেন ছাড়ছে না কেন? সময় তো কখন হয়ে গেছে, তবু ছাড়ার কোনো নামগন্ধ নেই। কি ব্যাপার বলো তো? ট্রেন ছাড়ার ঘন্টা পড়লেই অনিমেষ নেমে যাবে, রুমাল নেড়ে বিদায় দেবে অনিতাকে। কি একটা গোলমালে ট্রেনটা থেমে আছে, ছাড়ছে না। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে নিষ্ফল উপস্থিতি। সব ট্রেনই একসময় ছাড়ে, চলেও যায়। শেষ পর্যন্ত অনিতারটাও ছাড়ল। নামতে গিয়ে অনিমেষ আবার পড়ল নাকি পাহড়কে? না না, সে অত অপগণ্ড নয়। তার পায়ের নিচে মোলায়েম প্ল্যাটফর্মকে ঠিক পৌঁছে দিয়েছে কেউ। মাস কয়েক পরের ঘটনা। মফস্বলে বদলি হয়ে এসেছে অনিমেষ। ভালোই হয়েছে, বদল হয়েছে পরিবেশের। মেঝেতে পায়ে পায়ে আলতার দাগ ফেলা নেই, কোনো স্মৃতির রক্তাক্ত কাঁটাও আর নেই। ছোট্ট ছাদওয়ালা বাড়ি, ওপরে মোটে 2খানা ঘর, একটা শোয়ার আর একটা বসবার, নিচে বাবুর্চি চাকর। এর চেয়ে ছোট হলে চলে কি করে? তবুও অনিমেষের যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগে। এদিক ওদিক প্রতিবেশীদের বাড়িঘরগুলো কেমন দূরে দূরে মনে হয়। মনে হয় বাড়িটাকে ঘিরে যেন অনেক গাছপালা, অনেক হাওয়া, অনেক অন্ধকার। গাড়ি ঘোড়ার আওয়াজও অনেক পরপর শোনা যায়। ফেরিওয়ালারাও এদিকে কম আসে। অথচ নদী কত দূরে। মাঝরাতে একটু হাওয়া উঠলেই শোনা যায় তার গোঙানি। কাজে কর্মে লোকজন আসে, কিন্তু তাদেরও আসার মানেই হচ্ছে চলে যাওয়া। সমস্ত ভেতর বাইরে আশপাশ একটা শূন্যতার শ্বাস দিয়ে ভরা। অনিমেষ মনে মনে ভাবে, না, অনিতা আসুক, ঘরদোর ভরে তুলুক। এভাবে আর কদিন থাকা যায়? কয়েকদিন পর আশ্চর্যভাবে সেই রকমই একটা চিঠি লিখেছে অনিতা। এই মফস্বল শহরেই সে একটা উচ্চতর চাকরির জন্য আবেদন করেছে। কদিন পরেই ইন্টারভিউ। আসছে সে। কোথায় আর উঠবে? অনিমেষেরই অতিথি হবে অনিতা। কিন্তু কেন জানি না চিঠি লিখে বারণ করল অনিমেষ। তুমি এসো, থাকো, চাকরিও করো, কিন্তু আমার বাড়িতে উঠো না, অন্তত এখন নয়।
একেবারে আজকেই নয়। জানোই তো আমার বাড়িতে কোনো স্ত্রীলোক নেই, তোমার অসুবিধে হবে। তাছাড়া আমি আগে অধিষ্ঠিত হও, পরে প্রতিষ্ঠিত হবে। পাল্টা জবাব দিল অনিতা। আমি একজন সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা। একটা চাকরির সম্পর্কে তোমার কাছে একদিনের সাময়িক আশ্রয় চাইছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আর নিজেকে অত দুর্বার বলে স্পর্ধা করো না। ভাববে আমার প্রতিরোধও দুঃসাধ্য, অন্তত যতক্ষণ আমি সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা হয়ে আছি। আচ্ছা, তুমি এসো, ঝগড়াঝাটির কোনো দরকার নেই। তুমি এলে অনেক গল্প করা যাবে, কত হাসা যাবে মন খুলে। স্তব্ধতাকেও হয়তো তখন মনে হবে কত রমণীয়। আজ সন্ধ্যের ট্রেনে অনিতা আসবে। শুধু রাতটুকু থেকে কাল সকালে ইন্টারভিউ দিয়ে দুপুরের ট্রেনে ফিরে যাবে নিজের জায়গায়। সকাল থেকেই মেঘ মেঘ, বৃষ্টিও পড়ছে। দুপুরে ঘন ঘোর বর্ষা নামল। সন্ধ্যের দিকে বৃষ্টির তোড় খানিকটা কম হয়ে এলেও কমেনি একেবারে। ভেজা হাওয়ার ঝাপটা চলছে। স্টেশনে এসে অনিমেষ শুনল গাড়ি 3 ঘন্টার ওপর লেট। ভীষণ দমে গেল শুনে। বাইরে দুর্যোগ থাকলেও অন্তরে বোধহয় একটা আগুনের ভাঁড় ছিল, সেটা নিভে গেল। রাস্তায় জনমানব নেই, দোকানপাট বন্ধ, শুধু এক একলা পথ হারিয়ে ফেলা হাওয়া এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। বাড়ি ফিরে এলো অনিমেষ। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখল, এ কি, তার শোয়ার ঘরে আলো জ্বলছে, দরজায় তালা বন্ধ। হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো ফাঁক হয়েছে সামান্য, তারই মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আলো। তবে কি ঘর বন্ধ করে বেরোবার আগে ভুল করে সুইচটা অন করে রেখে গিয়েছিল? তাই হবে, নইলে আলো জ্বলে কি করে? পথে আসতে দেখেছিল, স্টেশনেও তাই। ঝড়ের উৎপাতে সারা শহরের কারেন্ট অফ হয়ে গেছে। কে জানে, কারেন্ট হয়তো আবার ফিরে এসেছে এতক্ষণে। বারান্দার সুইচটা টিপল অনিমেষ। আলো জ্বলল না, হয়তো বারান্দার বাল্বটা ফিউজ হয়ে গেছে। দরজার তালা খুলে ঘরে ঢুকতেই দেখল ঘরে আর আলো নেই। মুখস্থ জায়গায় হাত রেখে সুইচ পেল অনিমেষ। সুইচ টিপল, আলো জ্বলল না। না, কারেন্ট আসেনি, কিংবা এসে এখন আবার অফ হয়েছে। হাতের টর্চ টিপল অনিমেষ। মনে হলো ঘরের মধ্যে অন্ধকার যেন নড়ছে চড়ছে, ঘোরাঘুরি করছে। আরে, অন্ধকার কোথায়? এ তো একটা লোক। কে 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 ওখানে? ভয়ে চিৎকার করে উঠল সে। দরজা খোলা পেয়ে লোকটা মনে হয় পালিয়ে গেল। অনিমেষ প্রবল শক্তিতে দরজা বন্ধ করল। প্রায় কারেন্ট বন্ধ হয় বলে ক্যান্ডেল আর দেশলাই হাতের কাছেই মজুদ রাখে সে, সেটাই জ্বালালো এখন। মৃদু হোক, তবু একটা স্থির অবিচ্ছিন্ন আলো দরকার। আরে, লোকটা যায়নি তো। খাটের পাশে বাজু ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এ কে?
এই যে সুরভি। একটা অদৃশ্য বোবা আতঙ্ক অনিমেষের গলা টিপে ধরল। না, ভুল সে দেখেনি। পরনে কাস্তা পাড় শাড়ি, সিঁথিতে ডগডগে সিঁদুর, খালি পায়ে টুকটুকে আলতা, ঠোঁট দুখানা চুনে খয়েরে রঙিন করা। সুরভি ডান হাতের তর্জনী তার ঠোঁটের ওপর রাখল, যেন ইঙ্গিত করে বলল অনিমেষ যেন না চেঁচায়, না কথা বলে। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে দেওয়ালের দিকে সরে গেল সুরভি। সরে গেল যেখানে একটা ক্যালেন্ডার ঝুলছে। একটা তারিখের ওপর আঙুল রাখল। দু চোখে রাগ ও ভর্ৎসনা ভরে তাকালো অনিমেষের দিকে। সেই চিহ্নিত তারিখে টর্চ ফেলে দেখল অনিমেষ। আঙুলের ডগায় করে সুরভি এক ফোঁটা রক্তের দাগ রেখেছে একটা তারিখে। কোন তারিখ? এ তো আজকের তারিখ, বাংলা 28শে আষাঢ়, বৃহস্পতিবার। 28শে আষাঢ় কি? 28শে আষাঢ় অনিমেষ সুরভির বিয়ের দিন কি? একদম ভুলে গিয়েছিল। আগের বছরগুলো সুরভি মনে করিয়ে দিত, এবারেও তেমনি মনে করিয়ে দিতে এসেছে। অদূরে দাঁড়িয়ে হাসছে সুরভি। কত সহজেই যেতে না যেতেই মুছে দিয়েছ মন থেকে। দেওয়ালে একটা ছবিও রাখুনি আমার। সুরভি ঘুরে ঘুরে চারিদিকের দেওয়ালের দিকে তাকাতে লাগলো। সুরভি, সুরভি, সুরভি শোনো, সুরভি। অনিমেষ তাকে ধরতে গেল। হু হু করে একটা বাতাস ছুটে গেল ঘরের মধ্যে। বন্ধ দরজা জানালা ঝনঝন করে উঠল। সিঁড়িতে শোনা গেল নেমে যাওয়ার পায়ের শব্দ। শুধু যেন সুরভি একা নয়, তার সঙ্গে আছে আরো অনেকে। একসঙ্গে নেমে যাচ্ছে, কেবল নেমে যাচ্ছে, ভারী ক্লান্ত পায়ে নেমে যাচ্ছে। ভয়ে আপাদমস্তক ঘেমে উঠল অনিমেষ। হঠাৎ আলো জ্বলে উঠল। অনিমেষের মনে হলো এ আলো নয়, কে যেন সহসা হেসে উঠেছে খিলখিল করে। তাড়াতাড়ি অল্প স্বল্প খেয়ে শুয়ে পড়ল অনিমেষ। টর্চ, ছাতা, ওয়াটারপ্রুফ দিয়ে চাকরকে পাঠালো স্টেশনে। যত দেরিই হোক ঠিক মতো যেন আসতে পারে অনিতা। ঘড়িতে রাত বেশি হয়নি, কিন্তু এরই মধ্যে মনে হচ্ছে যেন অনন্ত রাত। গাছগাছালির মধ্যে বাড়িটাকে মনে হচ্ছে যেন রুদ্ধশ্বাস কবরের স্তূপ। কেবল বাতাসের হাহাকার আর ডালপালার কাতরতা। বিছানায় জেগে বই পড়ছে অনিমেষ। হঠাৎ দরজায় টোকা। নিশ্চয়ই মানুষ। অন্য কেউ হলে আলো নিভে যেত, হাওয়া উঠে দরজা জানালা কাঁপত, সিঁড়িতে পায়ের শব্দ হতো। নয়তো কোথাও কোনো কুকুর মরা কান্না কাঁদত। মানুষ বলেই বারান্দার আলোটাও নেভেনি। ভয়ের জন্য একটু লজ্জা পেল অনিমেষ। বালিশের নিচে হাত দিয়ে রিভলভারটা একবার দেখে নিল। তারপর ধীরে ধীরে দরজা খুলল। এ কি অনিতা, তুমি? উফ, কি ভীষণ লেট তোমাদের গাড়ি। আর তারপর এই জঘন্য বৃষ্টি। তোমার জন্য স্টেশনে চাকরটাকে পাঠিয়েছিলাম, সে কোথায়? কই, কারোর সঙ্গে দেখা হয়নি তো, একাই তো চলে এলাম। ঘরের মধ্যে ঢুকে পড়ল অনিতা। তোমার মালপত্র কোথায়?
সব স্টেশনে পড়ে আছে। শোনো, আমি ভীষণ ক্লান্ত, এক গ্লাস জল খাবো। টেবিলের ওপর গ্লাসে জল ঢাকা দেওয়া ছিল, সেটাই ঢকঢক করে খেয়ে নিল অনিতা। শোয়ার জায়গা কোথায় করেছো? পাশের ঘরে। আমি যাই, শুয়ে পড়ি গে, আর দাঁড়াতে পারছি না, খুব ঘুম পেয়েছে। হ্যাঁ, সে না হয় হলো, কিন্তু রাতের খাওয়া দাওয়াটা তো করবে। না না, পথে অনেক খাওয়া হয়েছে, এখন ঘুমোই। পাশের ঘরে গিয়ে তাড়াতাড়ি দরজায় খিল দিল অনিতা। তবু দরজায় মুখ রেখে অনিমেষ বলল, ঘরের আলোটা জ্বেলে রেখো, আর দেখো নতুন জায়গায় যেন ভয় পেও না, ভয় পেলে আমাকে ডেকো। অনিতার যেন আর কোনো কিছুতেই ভয় নেই, তার ভয় শুধু অনিমেষকেই। কিন্তু কেন কেন দুজনে আজ ঝড়ের রাতে একসঙ্গে এক ঘরে থাকবে না? থাকলে জীবন্ত লোকের সংস্পর্শে পরস্পরের ভয় আর থাকতো না। আর যে ভয়ের কথা অনিতা ভেবেছে সে যে কতটা অবাস্তব, গায়ের উত্তাপে বুঝিয়ে দিত সে কথা অনিমেষ। তখন কত রাত কে জানে। দু ঘরের মাঝের দরজায় টুক করে একটা শব্দ হলো। অনিমেষ শব্দটা স্পষ্ট চিনল, খিল খোলার শব্দ। রুদ্ধ শ্বাসে বিছানায় বসে রইল অনিমেষ। কই, অনিতা এলো না তো এ ঘরে? নাকি অনিমেষকেই ডাকছে অনিতা? এক নির্জনতা ডাকছে এক নিঃসঙ্গতাকে, এক ভয় আর এক ভয়কে। পা টিপে টিপে অনিমেষে উঠে গেল, খোলা দরজাটা ঠেলে দিয়ে ঘরে ঢুকল। আলোতে দেখল, এ কি, অনিতা কোথায়? তার বদলে খাটে পাতা বিছানায় এলোমেলোভাবে সুরভি শুয়ে আছে। সুরভি? অনিতা কোথায়? অনিতা? অনিতা? তারপরেই অনিমেষ বিছানায় লুটিয়ে পড়ল। পরদিন সকালে হাসপাতালে অনিমেষের জ্ঞান হল। একটু সুস্থ হয়ে শুনল, গতরাত্রে ট্রেন অ্যাক্সিডেন্টে অনিতা মারা গেছে। আর ক্যালেন্ডারের তারিখে যে রক্তবিন্দুটা সে দেখেছিল সেটা আসলে লাল কালির চিহ্ন। মরার অনেক আগেই তারিখটা দাগ দিয়ে রেখেছিল সুরভি। এতক্ষণ আপনি শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের গল্প রক্তের ফোঁটা। অনিতার চরিত্রে রীতি, সুরভির ভূমিকায় মৌ, গল্প পাঠে এবং অনিমেষের চরিত্রে সায়ন। রেডিও রূপান্তর চিন্ময়। ডিজাইন পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী রবিবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM, মনের সাথী, মনের গান।